আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আয়োজন শাহসিব এন্ড প্রেজেন্টস আমার আইন আমার অধিকারে। আজকে আমাদের সাথে আছে ব্যারিস্টার রেশাদ ইমাম, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আসসালামু আলাইকুম রেশাদ। Thank you, Atif, for inviting me to this wonderful show. কেমন আছেন? Alhamdulillah, all things considered ভালোই আছি। আলহামদুলিল্লাহ। তো আজকে যে টপিক আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আরবিট্রেশন বা সালিসি আইন। তো আমাদেরকে একটু এই আরবিট্রেশনের ব্যাপারে আমরা অনেক কিছু জানি না। এটা একটা মানে এখন একটা গ্রে এরিয়াতে আছে আমার ধারণা, আমি জানি না আপনার কি মত, বাট আমাদেরকে একটু যদি সহজভাবে বলেন যে হোয়াট ইজ আরবিট্রেশন। দেখেন আতিফ, arbitration is essentially one form of alternative dispute resolution. এখন আপনার প্রশ্ন থাকতে পারে alternative dispute resolutionটা কি, বা আমাদের দর্শকের প্রশ্ন থাকতে পারে alternative dispute resolution জিনিসটা কি। Alternative to what? It is alternative to the traditional or the formal procedures for dispute resolution, which is what? Courts. কোর্টে যে আমরা মামলা ফাইল করছি সেটারই অল্টারনেটিভ কিন্তু অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন দিচ্ছে। And essentially these are referring to different ways in which you can resolve the disputes without going to court. So কোর্টে না গিয়ে আমরা কিভাবে রিজলভ করতে পারি, এই অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনগুলোর মধ্যেই কিন্তু one of the forms হলো arbitration. Just like mediation, conciliation, the arbitration is one of the forms of alternative dispute resolution. এখন মিডিয়েশন জিনিসটা যদি আমি ফার্স্ট আপনাকে একটু বলি, একটু জাস্ট আমি ব্যাখ্যাতে বলে দিই before we move on to the topic of arbitration. Mediation হলো when there are disputing parties, দুটো পার্টির মধ্যে কোনো ডিসপিউট হচ্ছে, তারা একটা থার্ড পার্টিকে অ্যাপয়েন্ট করে as someone neutral, সে এসে to facilitate করবে settlement between the parties. That is essentially mediation. But arbitration এর কনসেপ্টটা is slightly different. Arbitration comes into play through a contract, and কন্ট্রাক্টে একটা ক্লজ থাকতে হবে যেখানে পার্টিজ এগ্রি করে থাকে আগে থেকেই, এক্সকিউজ মি, যে আমাদের মধ্যে যদি কোনো ডিসপিউট আগামীতে হয় এই কন্ট্রাক্ট নিয়ে, তাহলে আমরা আমাদের এই ডিসপিউটটাকে রিজলভ করব থ্রু আরবিট্রেশন। সেই ক্লজের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া থাকে কজন আরবিট্রেটর থাকবে, সেই ক্লজেই দিয়ে দেওয়া থাকে কোথায় আরবিট্রেশনটা হবে। ফর এক্সাম্পল বাংলাদেশে হবে না কোরিয়াতে হবে না সিঙ্গাপুরে হবে, তারপরে আপনার সেই ক্লজেই দিয়ে দেওয়া থাকবে প্রসিজার কোনটা আমরা ফলো করব। রাইট। তো তার মানে আরবিট্রেশনটা বেসিক্যালি কন্ট্রাক্টের সাথে রিলেটেড। অ্যাবসলিউটলি। এটা এর বাইরে এটা কোনো অ্যাপ্লিকেশন নাই। বিকজ এর বাইরে যদি দোনো পার্টি, একজন আমার আর আপনার মধ্যে ধরেন কালকে একটা কন্ট্রাক্ট হলো, সেই কন্ট্রাক্ট হওয়ার পরে সেটার মধ্যে কোনো আরবিট্রেশন ক্লজ নেই, কিন্তু আমরা যদি চাই আমাদের যখন ডিসপিউট হয় আমরা কিন্তু আরবিট্রেশনকে রেফার করতে পারি। আমরা দুজন যদি এগ্রি করি, লেখা না থাকলেও আপনি যদি দুজন এগ্রি করি আমরা যে আমরা আমাদের ডিসপিউটটাকে রেফার করব আরবিট্রেশন, আমরা করতে পারি। কিন্তু ইউজুয়ালি আমাদের দেশে কন্ট্রাক্টের মধ্যেই কিন্তু ক্লজটা দিয়ে দেওয়া থাকে, তখন কিন্তু আর অন্য কোনো স্কোপ থাকে না আপনার কোর্টে যাওয়ার, তখন আপনার আরবিট্রেশনেই যেতে হবে। অ্যান্ড সেখানে গিয়ে আবার দু ধরনের আরবিট্রেশন আছে আমাদের দেশের আইনের অনুযায়ী। সালিসি আইন যেটা 2001 আমাদের দেশের আইন, সেটার ব্যাপারে আপনাদের একটু যদি আমি আমার দর্শককে বোঝাতে পারি, যে একটু টেকনিক্যাল ব্যাপারটা যদিও, যে প্রসিজারাল ল অ্যান্ড গভর্নিং ল কিন্তু দুটো ভিন্ন কনসেপ্ট। একটা আরবিট্রেশন ক্লজে প্রসিজারাল ল একটা দেওয়া থাকে, সেটা যেরকম সালিসি আইন 2001 আমাদের, দ্যাটস প্রসিজারাল ল, যে কি প্রসিজারটা আরবিট্রেশন ফলো করবে, কিভাবে আরবিট্রেটর নিয়োগ হবে, কিভাবে আপনি এনফোর্স করবেন অ্যাওয়ার্ডটাকে, কিভাবে আপনি চ্যালেঞ্জ করবেন একটা অ্যাওয়ার্ডকে, এই প্রসিজারগুলো দেওয়া থাকে। আবার গভর্নিং ল কিন্তু আলাদা। গভর্নিং ল বলতে আমরা বুঝি যে কোন আইনটা অ্যাপ্লাই করবে কন্ট্রাক্টটাকে ইন্টারপ্রেট করার জন্য, ডিসপিউটটাকে ইন্টারপ্রেট করার জন্য, এই কন্ট্রাক্টের টার্মসগুলোকে ইন্টারপ্রেট করার জন্য কোন আইনটা অ্যাপ্লাই করবে, সেটা কিন্তু হলো গভর্নিং ল। সো প্রসিজারাল ল ইজ সামথিং, গভর্নিং ল ইজ সামথিং। সালিসি আইন 2001 কিন্তু আমাদের প্রসিজারাল লটা প্রোভাইড করছে। সো আমরা মানে সালিসি আইন নিয়ে যদি একটু কথা বলি, কিভাবে আপনি প্রশ্ন থাকতে পারে কিভাবে আপনার আরবিট্রেটর নিয়োগ করা হবে, আমি ওখানে আসতে চাচ্ছিলাম যে কিভাবে নিয়োগ করা হবে। কন্ট্রাক্টে লেখা থাকলো যে সে একটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হলো বা কন্ট্রাক্ট ভঙ্গ হলো, এখন আপনারা সমাধান চাচ্ছেন, আপনারা এখন আরবিট্রেটরের কাছে যাবেন কিভাবে? হ্যাঁ, সো আরবিট্রেটর এখন কন্ট্রাক্টে যদি লেখা থাকে যে 3 জন আরবিট্রেটর থাকবে, তাহলে আমি আপনার মধ্যে ধরেন কন্ট্রাক্টটা হয়েছিল, আমি একজন আরবিট্রেটরকে নিয়োগ করব, আপনি আরেকজন আরবিট্রেটরকে নিয়োগ করবেন, এই দুজন আরবিট্রেটর আরেকজনকে নিয়োগ করবে, এই 3 জন মিলে কিন্তু অ্যাডজুডিকেট করবে এই ডিসপিউটটা। এন্ড আমি যদি একটু সিম্পল ভাষায় বলি, এনারা বেসিক্যালি দে উইল অ্যাক্ট অ্যাজ আ জাজ ওভার দিস ডিসপিউট। যে কোর্টে যেরকম জাজ সাহেব থাকেন, উনি ডিসাইড করেন ম্যাটারটা দোনো পক্ষের কথা শুনে, সিমিলারলি এখানে এনারা 3 জন কিন্তু ডিসাইড করবে ডিসপিউটটার উপরে, এন্ড একটা অ্যাওয়ার্ড দিবে, মানে ডিসিশন দেবে ওনাদের এটা শোনার পরে। তাহলে কারা আরবিট্রেটর হতে পারবে? আরবিট্রেটর হতে পারবে এখানে কোনো মানে সামওয়ান
মানে এটা কোনো আইনে কিন্তু বাধা দিয়ে দেওয়া নাই, বাট সামওয়ান ফ্রম মানে লিগ্যাল ফ্র্যাটার্নিটি থেকে হতে পারে। ইউজুয়ালি আমরা করি যেটা, যে মানে রিটায়ার্ড জাস্টিসেস যারা আছেন, ওনাদের অনারেবল জাস্টিস যারা ছিলেন, রিটায়ার্ড অনারেবল চিফ জাস্টিসেস যারা ছিলেন, ওনাদেরকে আমরা আর্বিট্রেটর হিসাবে নেই, অ্যান্ড সিনিয়র লয়ার্সও হতে পারে, বাট সামওয়ান নলেজেবল ইন দ্য ফিল্ড। তাহলে at least এটা একটা প্র্যাকটিস, এখন এইভাবে প্র্যাকটিস হয়ে গেছে, এটা কোথাও লেখা নেই যে ওনাদেরই হইতে হবে। না 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 না, কোনো স্পেসিফিক আমাদের আরবিট্রেশন অ্যাক্ট 2001 এটা লেখা নেই। এখন আপনি যদি অন্য রুলস এর আন্ডারে করেন, অন্য প্রসিজারের আন্ডারে করেন, ওদের আবার প্যানেল অফ আরবিট্রেটরস আছে, সেখান থেকে আপনার চুজ করতে হবে। সো আমরা যদি সালিসি আইন 2001 নিয়ে কথা বলি, সেখানে কিন্তু কোনো কারকে একে নিতে হবে বা ওনাকে নিতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু পার্টিস যদি চায়, কন্ট্রাক্টে আগে থেকে দিয়ে রাখতে পারে যে ইন দ্য ইভেন্ট অফ ডিসপিউট আমরা এনাকে আরবিট্রেটর নিব, সেটা পার্টিস ইচ্ছা। সো পার্টিস হ্যাভ দ্য ফ্রিডম টু ডু দ্যাট। তারা প্রথম থেকেই কন্ট্রাক্টে এগুলো দিতে পারে, ফ্রিডম অফ কন্ট্রাক্ট। রাইট। এখন আরবিট্রেটররা ওনারা মিলে একটা ঝামেলা হলেই তো যাবে আরবিট্রেটরের কাছে, তো ওনারা একটা ডিসিশনে আসলো, এখন এই ডিসিশনটাকে আমি মানতে বাধ্য? অ্যাবসলিউটলি। আমাদের আরবিট্রেশন অ্যাক্ট সেকশন 39-এ, সালিসি আইন 2001 সেকশন 39-এ বলে দিয়েছে দ্যাট দ্য অ্যাওয়ার্ড গিভেন বাই দি আরবিট্রেশন ট্রাইব্যুনাল ইজ ফাইনাল অ্যান্ড বাইন্ডিং। ফাইনাল অ্যান্ড বাইন্ডিং মানে বলছেন যে অন দ্য পার্টিস? অ্যাবসলিউটলি অন দ্য পার্টিস। এখন ধরেন তারা মানলো না, এনফোর্সমেন্ট করাটা সেটারও প্রসিজার দেওয়া আছে আমাদের আরবিট্রেশন অ্যাক্টে। সেখানে সেকশন as far as I can remember সেকশন 44, যেখানে ডোমেস্টিক আরবিট্রেশনের ব্যাপারে বলেছে দ্যাট ইট উইল বি ট্রিটেড, দ্য অ্যাওয়ার্ড উইল বি ট্রিটেড লাইক আ ডিক্রি অফ দ্য কোর্ট। সো ডিক্রি অফ দ্য কোর্ট আপনি যেভাবে এনফোর্স করবেন সিভিল প্রসিজার কোডের আন্ডারে, সেইভাবেই কিন্তু আপনি আরবিট্রেশনের অ্যাওয়ার্ডটাকেও সেইভাবে এনফোর্স করবেন। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। 2001 অ্যাক্টে, সালিসি আইন 2001-এর 1940 থেকে একটা মেজর ডিফারেন্স হয়েছে। 1940 আরবিট্রেশন অ্যাক্টে কিন্তু ফরেন আরবিট্রাল অ্যাওয়ার্ডের ব্যাপারে কোনো এনফোর্সমেন্টের প্রভিশন ছিল না। 2001 অ্যাক্টে এসে কিন্তু ফরেন আরবিট্রাল অ্যাওয়ার্ডের ব্যাপারে একটা এনফোর্সমেন্ট প্রভিশন নিয়ে এসে সেকশন 45। সেকশন 45-এ বলে দিয়েছে যে ফরেন আরবিট্রাল অ্যাওয়ার্ডও আমাদের দেশে এনফোর্স করতে পারবে, অ্যান্ড এই এনফোর্সমেন্ট প্রসিজারের ব্যাপারে এটাও বলে দিয়েছে যে যদি কারো থামাতে হয় এই এনফোর্সমেন্টটাকে, সেটাও থামাতে পারবে স্পেসিফিক গ্রাউন্ডসের। আচ্ছা, মানে অন্য দেশে একটা আরবিট্রেশন হলো, সেটা আমাদের দেশের এসে এনফোর্স করতে হচ্ছে, সেই এনফোর্স করার সময় সেটা সেকশন 45-এ বলে দিয়েছে বাংলাদেশে করা যাবে এনফোর্স, যেটা আগে ছিল না। কিন্তু এটা সাধারণত হয়ে থাকে যে যদি কন্ট্রাক্ট হয় দুই দেশের দুটো কোম্পানির সাথে, এক্স্যাক্টলি, এবং প্লেস অফ আরবিট্রেশন বাংলাদেশ, মানে আউটসাইড বাংলাদেশ, আউটসাইড দ্য টেরিটরি অফ বাংলাদেশ, তখন ডিসিশন হলো যে বাংলাদেশ এটা এনফোর্স করতে হবে। সেই ক্ষেত্রে এটা প্রভিশন বাংলাদেশ উইল রেকগনাইজ এন্ড এনফোর্স দ্যাট ফরেন আরবিট্রাল অ্যাওয়ার্ড অ্যাজ পার সেকশন 45। আচ্ছা, এটা বুঝলাম। এখন রেজাল্ট জারি হোক, একজনের এগেইনস্টে তো যাবেই অবশ্যই। এখন তার করণীয়টা দুজনের এগেইনস্টেও যেতে পারে, পোরশন কিছু আপনার এগেইনস্টে, কিছু আমার এগেইনস্টে, দুজনের পরেও যেতে পারে, কিছু মিক্স করেও হয়। সেক্ষেত্রে এটার মানে আমাদের কোর্টে যেরকম লিগ্যাল সিস্টেম, যেরকম অ্যাপিল একটা সিস্টেম আছে, যে হায়ার কোর্টে যাওয়ার একটা সুযোগ আছে, আরবিট্রেশনের ক্ষেত্রে কি করার? আরবিট্রেশনের ক্ষেত্রে আপনি দেখবেন সেকশন 42, আমি ইফ আই এম নট মিস্টেকেন, সেকশন 42-তে বলে দিয়েছে যে আরবিট্রেশন অ্যাওয়ার্ড হয়ে যাওয়ার উইদিন 60 ডেজ আপনার একটা অ্যাপ্লিকেশন করতে হবে টু দ্য রেলেভেন্ট কোর্ট। অ্যান্ড রেলেভেন্ট কেন আমি বলছি, যে ইট কুড বি দ্য ডিস্ট্রিক্ট জাজ অর ইট কুড বি দ্য হাই কোর্ট ডিভিশন। কখন ডিস্ট্রিক্ট জাজের কাছে যেতে পারবেন? যখন আরবিট্রেশনটা ইজ ডোমেস্টিক। আর যদি ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশন হয়ে থাকে, তাহলে আপনার এই অ্যাপ্লিকেশন টু সেট অ্যাসাইড দি আরবিট্রাল অ্যাওয়ার্ড হ্যাজ টু বি মেড টু দি হাই কোর্ট ডিভিশন। এখন আপনি একটা প্রশ্ন থাকতে পারে, ওয়েন ইজ ইট ডোমেস্টিক অ্যান্ড ওয়েন ইজ ইট ইন্টারন্যাশনাল কমার্শিয়াল? আমাদের আইনে সেটাও বলে দিয়েছে যে ডোমেস্টিক আরবিট্রেশন ইজ ওয়েন টু বাংলাদেশি ন্যাশনালসের মধ্যে আরবিট্রেশনটা হচ্ছে। আর যদি ওয়ান অফ দ্য পার্টিস টু দি আরবিট্রেশন is a foreign national, or even a foreign resident, or if it's a foreign company incorporated in a foreign territory, তাহলে কিন্তু এটাকে গণ্য করা হবে as international commercial arbitration. So যদি international commercial arbitration হয়ে থাকে, তাহলে আপনার এই চ্যালেঞ্জ অ্যাপ্লিকেশনটা করতে হবে হাই কোর্টকে। আর যদি এটা ডোমেস্টিক আরবিট্রেশন হয়ে থাকে, এই চ্যালেঞ্জ অ্যাপ্লিকেশনটা আপনার করতে হবে টু দ্য ডিস্ট্রিক্ট জাজ। এখন এটাতে আরও ইস্যুজ আছে, যে আপনি চ্যালেঞ্জ করার ব্যাপারে যখন আসছেন, আমরা এটা বলতেই হবে যে গ্রাউন্ডস কি গ্রাউন্ডসে চ্যালেঞ্জ করবেন, সেটাও কিন্তু আইনে বলে দিয়েছে আমাদের। আই থিঙ্ক সেকশন 43 সেখানে বলে দিয়েছে বেশ কয়েকটা গ্রাউন্ডস আছে। আনফর্চুনেটলি এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, যে গ্রাউন্ডসগুলো খুব ভেগ, অ্যান্ড এগুলোর মধ্যে যেরকম একটা আছে প্রাইমা ফেসি অপোজ টু দ্য ল অফ দ্য ল্যান্ড, তারপরে আছে এগেনস্ট পাবলিক পলিসি,
দে হ্যাভেন্ট ডিফাইন্ড পাবলিক পলিসি ইন দি অ্যাক্ট, ইয়েট বলে দিয়েছেন যে পাবলিক পলিসি। ঠিক আছে, সো এইগুলোর আন্ডারে কিন্তু আপনি সবকিছু নিয়ে আসতে পারেন। একটা অ্যাওয়ার্ডকে আপনি চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, যা আপনার প্রবলেম আছে এই অ্যাওয়ার্ডের এগেনস্টে সবকিছু আপনি এগুলোর আন্ডারে নিয়ে আসতে পারেন, ইটস এগেনস্ট পাবলিক পলিসি বলে আপনি ফাইল করে দিলেন। সো এইভাবে কিন্তু আনফর্চুনেটলি ডিলেসগুলো হয়। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং পাওয়ার আছে কোর্টের এখানে, যে when you are challenging an award, an arbitration award in front of the district judge can, if he wants, ask the party যে আমাকে সিকিউরিটি হিসাবে একটা অঙ্ক টাকা দিচ্ছে, অ্যাওয়ার্ডে দিয়েছিল 6 কোটি টাকা 10 কোটি টাকা, সেই সিকিউরিটি হিসাবে আপনি কোর্টে জমা দেন যতদিন আমি আপনার চ্যালেঞ্জ অ্যাপ্লিকেশনটা শুনি। কিন্তু ওয়ান্স এগেন এটা কিন্তু বাধ্য করেনি কোর্টকে, এটা একটা ডিসক্রিপশন কোর্টকে দিয়ে দিয়েছে, কোর্ট চাইলে এই জিনিসটা করতে পারে। অ্যান্ড ফরেন অ্যাওয়ার্ডের ব্যাপারে আপনি দেখবেন যে আপনি কিছুক্ষণ আগেই আমি যেটা বললাম, ফরেন অ্যাওয়ার্ডকে এনফোর্স করার জন্য কিন্তু আমাদের যে সেকশন 46 আছে সালিসি আইনের, সেখানে দেখবেন যে ওখানেও ওয়েক গ্রাউন্ডস দিয়ে দিয়েছে একটা ফরেন অ্যাওয়ার্ডের এগেনস্টে ইন্টারফেয়ার করার জন্য, যে আপনি এনফোর্সমেন্টটাকে থামিয়ে দিতে পারবেন অন ওয়েক গ্রাউন্ডস লাইক পাবলিক পলিসি। অ্যান্ড এগুলো জিনিস তো সমস্যা, এগুলো আমরা ফেস করে থাকি প্র্যাকটিসে, যে এগুলো একটা ফরেন অ্যাওয়ার্ডের সাথে তো ইন্টারফেয়ার করা উচিত না কোর্টের এনফোর্সমেন্ট প্রসিডিংসের সময়। এখন আরেকটা প্রশ্ন, দেখা যাচ্ছে যে একটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হলো বা একটা ঝামেলা হলো, আপনার এই আরবিট্রেশন সেট আপ করতে তো বেশ সময় সাপেক্ষ। এই বিচার কাজ শুরু হওয়া, আরবিট্রেশন চুজ করা, আরবিট্রেটর তারপর আগানো, নোটিশ দেওয়া, ইন্টারিম কোনো কিছু নাই, মানে কোনো সলিউশন নাই। আমার এগ্রিমেন্টে লেখা আছে আরবিট্রেশন, বাট আমার এখনই একটা ঝামেলা হয়ে যাচ্ছে, একটা আমি এই ব্রিচ অফ কন্ট্রাক্টের জন্য আমি একটা বিপদে পড়তে যাচ্ছি, তো আমার কি আর কোথাও যাওয়ার কোনো জায়গা নাই? অবশ্যই আছে। আমাদের আরবিট্রেশন সালিসি আইনের সেকশন 7 ক, যেটা 7A অফ দি আরবিট্রেশন অ্যাক্ট, সেখানে বলে দিয়েছে যে আফটার ইভেন বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দি আরবিট্রেশন প্রসিডিংস, ডিউরিং দ্য কমেন্সমেন্ট অ্যান্ড আনটিল এনফোর্সমেন্ট অফ দি আরবিট্রাল অ্যাওয়ার্ড, আপনার কিন্তু ইন্টারিম অর্ডার সিক করার একটা স্কোপ দিয়ে দিয়েছে টু দ্য কোর্ট। আপনি কোর্টের কাছে যেতে পারেন। লেটস সে আপনি যে সিচুয়েশনটা আমাকে বললেন যে আরবিট্রেশন ট্রাইব্যুনাল এখনো ফর্ম ডি হয়নি, সো তখন কি করব? তখন আপনি সেকশন 7 কর আন্ডারে কোর্টকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে বলবেন, এই যে আরবিট্রেশন ক্লজ আছে, আরবিট্রেশন ট্রাইব্যুনাল ইজ ইন দ্য প্রসেস অফ বিং ফর্মড, সো আমার একটা ইমার্জেন্সি ইনজাংশন লাগবে, কথার কথা, বা ইমার্জেন্সি স্টে অর্ডার লাগবে। সো তখন কোর্ট পুরো ফ্যাক্টসগুলো শুনে কোর্ট একটা ক্ষমতা দিয়ে দিয়েছে সেকশন 7 কতে, কোর্ট একটা জানি ইন্টারিম অর্ডার পাস করতে পারে। এই ক্ষমতাটা কিন্তু আরবিট্রাল ট্রাইব্যুনালের কাছেও আছে, যে ট্রাইব্যুনাল গঠন হয়ে যাওয়ার পরে ওরাও কিন্তু ইন্টারিম অর্ডার পাস করতে পারে সেকশন 21 এর আন্ডারে আমাদের আরবিট্রেশন অ্যাক্টের। কিন্তু একটা ইম্পর্টেন্ট এখানে জিনিস আছে, যে আরবিট্রাল ট্রাইব্যুনাল ফর্ম হয়ে যাওয়ার পরে কোর্টে যে অর্ডারটা আছে, যদি আরবিট্রাল ট্রাইব্যুনাল চায় একটা অর্ডার দিয়ে কিন্তু কোর্টের অর্ডারকে ইনঅপারেটিভ বানিয়ে দিতে পারে। সো লেটস সে কোর্ট যদি একটা স্টে দিল বিফোর দ্য আরবিট্রেশন ট্রাইব্যুনাল, আরবিট্রেশন ট্রাইব্যুনাল ফর্ম হয়ে যাওয়ার পরে আরবিট্রেশন ট্রাইব্যুনাল কিন্তু ইন্টারিম অর্ডার দিয়ে কোর্টের অর্ডারটাকে ইনঅপারেটিভ বানিয়ে দিতে পারে। সেই ক্ষমতাটা কিন্তু আরবিট্রেশন অ্যাক্টই দিয়ে দিয়েছে আরবিট্রেশন ট্রাইব্যুনালকে। সেটা কিন্তু যদি কোর্টে যায় ইন্টারিম অর্ডারের জন্য, কোন কোর্টে যাবে? ডোমেস্টিক আরবিট্রেশনের ব্যাপারে বলে দিয়েছে ডিস্ট্রিক্ট জাজের কাছে যেতে হবে, which is also a place for appeal, which is also a place for setting aside, appeal বলবো না আমরা, এটা বলে grounds for setting aside the arbitral award, so সেটা সেখানে ডোমেস্টিক আরবিট্রেশনের ব্যাপারে। কিন্তু তাহলে সেই কোর্টের একটা ইন্টারিম অর্ডারকে যখন ট্রাইব্যুনাল ক্যান্সেল করে দিয়েছে, জিনিসটা একটু না, বাট এটা তো আইনেই বলে দিয়েছে, আমাদের সালিসি আইনেই বলে দিয়েছে যে আরবিট্রাল ট্রাইব্যুনাল চাইলে ইন্টারিম অর্ডার এমন দিতে পারে যেটা ওই আগে যে অর্ডারটা কোর্ট পাস করেছিল সেটা ইনঅপারেটিভ হয়ে যাবে, এটা কিন্তু বলেই দিয়েছেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে এখানে, যে ওয়ান্স এগেন ইটস আ প্রবলেম ইন দি অ্যাক্ট অ্যাকর্ডিং টু মি, যে ট্রাইব্যুনাল আন্ডার আ পার্টিকুলার সেকশন অফ দি সালিসি আইন, সেকশন 21 আই থিঙ্ক, ওনারা যদি পাওয়ারটা এক্সারসাইজ না করে টু গিভ অ্যান ইন্টারিম অর্ডার, মানে আমরা এখন আমি আর আপনি আরবিট্রেশনের মধ্যে আছি, সেখানে আপনি বললেন ট্রাইব্যুনালের কাছে আমার একটা ইন্টারিম অর্ডার লাগবে, এখানে ড্যামেজ হয়ে যাচ্ছে আমার, সো যতদিন আরবিট্রেশনটা চলে আমাকে একটা ইন্টারিম অর্ডার দেন। ট্রাইব্যুনাল বললো না, আই ডোন্ট ওয়ান্ট টু এক্সারসাইজ মাই পাওয়ার টু গিভ ইউ অ্যান ইন্টারিম অর্ডার। আপনি কিন্তু হাইকোর্টের কাছে ইন দ্য মিডল অফ দি আরবিট্রেশন, হাইকোর্ট না সরি ডিস্ট্রিক্ট জাজ অর হাইকোর্ট ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ আরবিট্রেশন, আপনি চলে যেতে পারেন কোর্টের কাছে গিয়ে 7 কয়ের আন্ডারে আপনি ইন্টারিম অর্ডার নিয়ে নিতে পারেন। সো আই বিলিভ এটা কিন্তু একটা আরবিট্রেশন প্রসেসের সাথে ইন্টারফেয়ার করা হচ্ছে এক্স্যাক্টলি ইন দ্য মিডল অফ দি আরবিট্রেশন, জাস্ট বিকজ ট্রাইব্যুনাল দেয়নি আপনি চলে গেলেন কোর্টের কাছে, তাহলে তো পুরো জিনিসটা ঝুলে যেতে পারে। এইগুলো জিনিস কিন্তু সমস্যা। আমি একটা পার্সোনাল এক্সাম্পল আপনাকে দিতে পারি। আমি একটা কেস ইনভলভ ছিলাম যেখানে আমার ক্লায়েন্ট ওয়াজ আ পাওয়ার প্রডিউসার
and the matter was against a gas supplier, যেরকম তিতাস গ্যাস, পূর্বাত, আরও বেশ কয়েকটা গ্যাস কোম্পানিজ আছে। সো এরকম গ্যাস সাপ্লাইয়ারকে বিল রিলেটেড আমাদের ইস্যুস হচ্ছিল। সো আমরা ইনিশিয়েট করেছি আরবিট্রেশন ইনিশিয়েট করে আমরা বিফোর দ্য আরবিট্রেশন ট্রাইব্যুনাল ওয়াজ ফর্মড আমাদেরকে চিঠি পাঠিয়ে আমাদের অপরপক্ষ বলছেন আমাদের গ্যাস লাইন কেটে দেবে। সো আমরা তো তখন মাথায় হাত যে কী করা যায়। উই ইমিডিয়েটলি রাশ টু দ্য কোর্ট, ডিস্ট্রিক্ট জাজ with a 7 co application, and honorable district judge passed an order of injunction ওদের উপরে যেন ডিসকানেক্ট না করতে পারে লাইনটা। সো দ্যাটস আ প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ হাউ দিস সেকশন অপারেটস। সো আমাদের দেশে আরবিট্রেশনের চর্চা কি বাড়ছে? আমাদের দেশে এখন চর্চা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমি বলবো না যে অনেক চর্চা হয়ে গেছে, অ্যান্ড বাট আমাদের দেশে আইনেও কিন্তু অনেক জায়গায় আছে আরবিট্রেশনের স্কোপটা। ফর এক্সাম্পল, আপনি যদি দেখেন সিভিল প্রসিজার কোডে সেকশন 89A 89B, যেটা 2003-তে অ্যামেন্ডমেন্ট করে ঢোকানো হলো, সেখানে কিন্তু মিডিয়েশন অ্যান্ড আরবিট্রেশনের কথা বলা আছে, অলদো নট ম্যান্ডেটরি, বাট বলা আছে। অর্থঋণ আদালত আইনে আপনিও জানবেন আতিফ, আপনার ব্যাকগ্রাউন্ড ফ্রম ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড এজ ওয়েল, অ্যান্ড সেখানে দেখবেন যে অর্থঋণ আদালত আইনে সেকশন 22, ইফ আই এম নট মিস্টেকেন, সেখানে ম্যান্ডেটরি মিডিয়েশন করে দিয়েছে, যে মিডিয়েশন প্রসিজার। কিন্তু প্রবলেম ইজ মিডিয়েশন ম্যান্ডেটরি করে তো কোনো লাভ নেই। মিডিয়েশন ক্যান ফেল ইফ দ্য পার্টিজ ডোন্ট ডিসাইড টু সেটল, মিডিয়েশন উইল ফেল। সো মিডিয়েশনটা ম্যান্ডেটরি করেছে, তাও কিছু তো করলো। তারপরে আপনি দেখেন ট্রেড অর্গানাইজেশন অর্ডিন্যান্স, আমাদের যা ট্রেড অর্গানাইজেশন অর্ডিন্যান্সের সেকশন 12A আরবিট্রেশন ম্যান্ডেটরি করে দিয়েছে ইন রিলেশন টু আ ডিসপিউট বিটুইন দ্য ট্রেড অর্গানাইজেশন অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য ট্রেড অর্গানাইজেশন। সো আরবিট্রেশন ম্যান্ডেটরি কার আন্ডারে আরবিট্রেশন হবে? সেটা হবে FBCCI এর আন্ডারে। ট্রাইব্যুনালটা গঠনই হবে FBCCI এর রুলস আন্ডারে। তারপরে বার্ক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, সেখানে আরবিট্রেশন ম্যান্ডেটরি করে দিয়েছে ফর অল এনার্জি রিলেটেড ডিসপিউটস বিটুইন লাইসেন্সিজ অ্যান্ড কনজিউমার্স। সো সেকশন 40, আই থিঙ্ক বার্ক অ্যাক্ট 2003 এর সেকশন 40-তে এই আরবিট্রেশনটা ম্যান্ডেটরি করে দিয়েছে। এটার ব্যাপারেও আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সই আছে। আপনি দেখবেন যে একটা আরবিট্রেশন আমাদের হয়েছিল উইথ, আমি পার্টিসগুলো ডিসক্লোজ করছি না ফর কনফিডেন্সিয়ালিটি পারপাসেস। সেখানে আরবিট্রেশনটা ইনিশিয়েট করেছিলাম আমরা দোনো পক্ষ মিলে 2001 অ্যাক্টের আন্ডারে, আরবিট্রেশন অ্যাক্ট 2001। সেখানে ইনিশিয়েট করার পরে মানে অনেক সিনিয়র লয়ার্স অ্যান্ড এক্স জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট ওনারা আরবিট্রেটার্স ছিলেন, অ্যান্ড সেখানে ইন দ্য মিডল অফ দ্য প্রসিডিংস সবার নজরে, অ্যাটলিস্ট লয়ার্সদের নজরে পড়লো যে এই ট্রাইব্যুনালের তো জুরিসডিকশনই নাই টু হিয়ার দিস ম্যাটার। আপনি বুঝতে পারেন কি এম্বারাসমেন্ট তখন একটা দোনো পক্ষ লয়ারের জন্য, যে কারণ কি ওটা তো এনার্জি রিলেটেড ডিসপিউট ছিল 2003 বার্ক অ্যাক্টের আন্ডারে, এটা বার্কে যেতে হবে আরবিট্রেশনের জন্য, এই 2001 অ্যাক্টের আন্ডারে হবে না। তখন আমাদের দোনো পক্ষ লয়ারে বলছিল কে অ্যাপ্লিকেশনটা দিবে জানানোর জন্য আমাদের ট্রাইব্যুনালকে যে এটা তো আপনারা শুনতে পারেন না, আপনাদের জুরিসডিকশন নাই। সো তখন আমাদের দোনো পক্ষ থেকে আমরা জানালাম যে দিস ইজ দ্য থিং, এখন আপনারা ডিসাইড করেন ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ হিয়ারিং দিস, নাকি আমরা এটা মুভ করে নিয়ে যাব। তখন ওনারাই শুনে বললো না না না, এটা তো আর কন্টিনিউ করা যায় না, এটা তো জুরিসডিকশনই নাই আমাদের। এখন কারো নজরেই পড়েনি। কারণটা কি? এটার একটা পয়েন্ট ছিল আমার বলার, এই যে বার্ক অ্যাক্ট 2003, এটার ব্যাপারে তো প্রচার করতে হবে। আপনি আইনটা পাশ করে দিলেন, ম্যান্ডেটরি আরবিট্রেশন দিলেন, মানুষ জানে না, বিজনেস সেক্টর কেউ জানে না, লিগ্যাল ফ্রেটার্নিটি কেউ জানে না। সো এটাকে প্রচার করতে হবে। সো তারপর থেকে কিন্তু আমি জানি যে অনেক প্রচার হওয়া শুরু হলো। এখন সবাই জানে এনার্জি রিলেটেড ডিসপিউটসে আপনার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হবে, অ্যান্ড তাদের ওখানে আরবিট্রেশনটা হবে তাদের আরবিট্রেটর প্যানেলকে দিয়ে। তাহলে আরবিট্রেশনটা কি একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে না? কমপ্লিকেটেড কিন্তু না, জিনিসটা কিন্তু খুব সিম্পল, অ্যান্ড এটা ইটস সাপোজ টু মেক ইউর লাইফ ইজিয়ার। ইটস সাপোজ টু give you an expedited form of dispute settlement. It's supposed to save you money. But whether that is actually happening in purpose-টাকে serve হচ্ছে নাকি না, সেটা তো your guess is as good as mine that এটা হচ্ছে না for various factors. আরবিট্রেশন নিয়ে কি আমাদের কোনো ডেডিকেটেড ইনস্টিটিউশন আছে বাংলাদেশে? Of course আছে। আপনি I'm sure আমাদের দর্শকরাও জানবেন যে BIAC, Bangladesh International Arbitration Center, যেটা is doing a wonderful job. They are facilitating, they have state-of-the-art facilities for arbitrations. They are conducting training programs. They're promoting arbitrations in various sectors, and they're doing a wonderful job. And currently, I've heard the leadership has changed BIAC এর মধ্যে, and very competent and qualified people have taken over BIAC, and they are trying their level best. And আমাদের the legal fraternity, we have to assist them.
We have to assist them so that they can promote this mechanism of dispute resolution. তো বিয়াককে ইনভলভ করতে গেলে বা এরকম কোন ইনস্টিটিউশনকে ইনভলভ করতে গেলে শুরুটা হবে কিভাবে? বিয়াককে কিন্তু ইনভলভ করা, বিয়াকের ফর এক্সাম্পল আমি যদি একটা স্টুডেন্ট হই, ল স্টুডেন্ট হই, আমি যদি আর্বিট্রেশনের ব্যাপারে জানতে চাই, আমি কিন্তু বিয়াকের ট্রেনিং প্রোগ্রামসগুলোতে রেজিস্টার করতে পারবো আর গিয়ে আমি অ্যাটেন্ড করতে পারবো। না, আমি বলছি যে ওটা না, ফর এক্সাম্পল ধরেন আপনার আমার ভিতরে একটা ডিসপিউট, এখন আমি চাচ্ছি যে লেটস ইউজ দ্যাট ইনস্টিটিউশন টু ক্যারি আউট আওয়ার আরবিট্রেশন। আপনি যদি আরবিট্রেশন দিয়ে রাখেন আরবিট্রেশন অ্যাক্ট 2001 এর আন্ডারে, তাহলে কিন্তু আপনি ওখানে যে প্লেস অফ আরবিট্রেশন যদি বাংলাদেশে হয়ে থাকে, ভেন্যু তো আপনার চুজ করতে হবে। সো আপনি ভেন্যুটা বিয়াক নিতে পারবেন। বিয়াকে স্টেট অফ দি আর্ট ফ্যাসিলিটিস আছে, পুরা সব কিছু করার, জুম কনফারেন্সিং, ইভেন ভার্চুয়াল হিয়ারিং করার জন্য দে হ্যাভ অল দি নেসেসারি ইকুইপমেন্টস। অ্যান্ড তার উপরে আপনি যদি চান আরবিট্রেশন অ্যাক্টে নাই যেতে, আপনি কিন্তু কন্ট্রাক্টে বিয়াক রুলস আন্ডারেও করতে পারেন। বিয়াকেরই কিন্তু আলাদা সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস 2012 and 2014 as far as I can remember সেটা ফলো করেও করতে পারেন। মানে প্রসিজারাল লটা কিন্তু বিয়াকেরও হতে পারে, জাস্ট লাইক লেটস সে সিঙ্গাপুর আরবিট্রেশন সেন্টার যেটা, সে তাদেরও আছে, সো বিয়াকেরও কিন্তু আছে। তো এটা বেটার যদি কন্ট্রাক্টেই লিখে দেওয়া হয় প্রথম থেকে। অ্যাবসলিউটলি লিখে দিতে পারে যে আরবিট্রেশন অ্যাক্ট 2001 আমরা ফলো করব না, আমরা এই রুলস অফ প্রসিজারাল রুলস আমরা ফলো করব, কোনো অসুবিধা নেই। কন্ট্রাক্টে যদি লেখা থাকে, সে অনেক সময় কন্ট্রাক্টে অনেক গ্যাপস থাকে, যে বলে দিল যে এটা আরবিট্রেশনের মাধ্যমে সলভ করতে হবে, না বললেও না যে ওই আইন, তখন কি? তাহলে পার্টিজ হ্যাভ টু ডিসাইড তারপরে যে ওয়েদার, কারণ আরবিট্রেশন ওয়ার্ডটা যদি ইউজ করে, কিন্তু তারপরে যদি আপনি প্লেস অফ আরবিট্রেশন না বলে থাকেন, কারণ আরবিট্রেশন অ্যাক্ট 2001 কিন্তু অ্যাপ্লাই করবে না যদি প্লেস অফ আরবিট্রেশন বাংলাদেশ না হয়ে থাকে। রাইট। So in order for the Arbitration Act 2001 to apply, place of arbitration has to be Bangladesh. এরকম তো হয় যে আমি there is a dispute between you and me, আমি তো প্রথমে নোটিস করব যে আমরা আরবিট্রেশন করতে চাই, এখন আপনি আসলেন না, আমাকে নোটিসের জবাবও দিলেন না, আমি আমার প্রবলেম নিয়ে বসে আছি, আপনি মজা দেখছেন। এটার উপায় আছে, তখন আমার কি করব? আপনি ধরেন একটা আপনার আরবিট্রেশন ক্লজ আছে ইন দি এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টে আপনার দেওয়া আছে 3 মেম্বার ট্রাইব্যুনাল, কথার কথা, বা ইভেন সোল আরবিট্রেটর, কোনো অসুবিধা নেই। আপনি 3 মেম্বার ট্রাইব্যুনালের ব্যাপারে আপনি আপনার আরবিট্রেটরের নাম লিখে আরবিট্রেশন নোটিসটা ছেড়ে দিলেন, তারা কোনো স্টেপস নিচ্ছে না আদার সাইড, তখন স্ট্রেট অ্যাওয়ে ইউ ক্যান রাশ টু কোর্ট। কোর্টকে গিয়ে বলবেন আপনি সেকশন 12 অফ দি আরবিট্রেশন অ্যাক্টের আন্ডারে যে আই হ্যাভ ডান মাই পার্ট অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট, দে আর নট অ্যাপয়েন্টিং দেয়ার আরবিট্রেটর। তখন কোর্ট ওদেরকে সময় দিবে, একটা সময় দেওয়ার পরে যদি তারা না জবাব দেয়, কোর্ট একটা অ্যাপয়েন্ট করে দেবে আরবিট্রেটর অন দেয়ার বিহাফ। আচ্ছা, সো এই তখন আরবিট্রেটর ট্রাইব্যুনালটা ফর্ম হয়ে যাচ্ছে, আপনার আরবিট্রেটর আছে, কোর্ট ওদের জন্য একজনকে অ্যাপয়েন্ট করে দিল, এরা দুজন মিলে এখন চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করবে। মানে আরবিট্রেশনটাকে সাকসেসফুল করার জন্য যা যা প্রয়োজন আইনি আমাদের দেশে আছে, কিন্তু সমস্যাও আছে। রাইট। আমি এটাতে যদি চান আমি যেতে পারি, কারণ দের ইজ সিগনিফিক্যান্ট রুম ফর ইমপ্রুভমেন্ট, স্পেশালি আমাদের আরবিট্রেশন অ্যাক্ট 2001 এর আন্ডারে, মানে ওয়ানের যে একটু প্রভিশনসগুলো আছে এটার মধ্যে অনেক ডেফিসিয়েন্সিস আছে। তো ওই ডেফিসিয়েন্সিগুলো একটু এক এক করে যদি ইন এ নাটশেল শুনতে চাই আপনার কাছে। আপনি দেখেন যে দি আইরনি অফ ইট অল, যে আরবিট্রেশনটা কিন্তু করাই হয়েছিল অ্যাজ অ্যান এক্সপিডাইটেড ফর্ম অফ ডিসপিউট রেজলিউশন এন্ড কস্ট এফেক্টিভ ফর্ম অফ ডিসপিউট রেজলিউশন। শুনতে তো ভালো লাগছে যে খুব তাড়াতাড়ি কোর্টের বাইরে আমাদের ডিসপিউটটা রিজলভ হয়ে যাবে, কিন্তু দ্য আইরনি ইজ যে আরবিট্রেশন আমাদের দেশে আরো বেশি সময় নিয়ে নিচ্ছে দেন কোর্ট প্রসিডিংস। রাইট। কারণটা কি আমি আপনাকে বলি, আমার একটা পার্সোনাল এক্সাম্পল আগে একটা দিয়ে নিই, সেটাতে আপনি বুঝতে পারবেন। আমাদের চেম্বারের একটা মামলা 1989 এ অ্যাওয়ার্ড হয়েছে আইসিসি আরবিট্রেশন, 1989 এ অ্যাওয়ার্ড হয়েছে, সেটার ইভেন্চুয়ালি ফাইনাল সিদ্ধান্ত অ্যাপেলেট ডিভিশন থেকে আসলো 2021 এ। রাইট। সো আপনি বুঝতেই পাচ্ছেন যে আমি আর কিছু বলার নেই আমার এটাতে, কিন্তু এটা কারণটা কি, এটার কারণটা কি জানেন? কারণ কোনো টাইম বাউন্ড করে দেয়নি আরবিট্রেশনটা। আপনি আরবিট্রেশন অ্যাক্ট 2001 এ যদি আপনি বলে দিতেন যে 12 মাসের মধ্যে আরবিট্রেশনটা কনক্লুড করতে হবে, বা 16 মাসের মধ্যে আরবিট্রেশনটা কনক্লুড করতে হবে, এক্সেপশনাল সার্কামস্ট্যান্সে 3 মাসের এক্সটেনশন দিতে পারে, সেটা করেনি। যেরকম আপনি আমাদের পাশের দেশ দেখেন ইন্ডিয়া, ইন্ডিয়াতে 2015 এ টাইম বাউন্ড করে দিয়েছে। আচ্ছা, ওরা অ্যামেন্ড করে টাইম বাউন্ড করে দিয়েছে 12 মাস ফর 12 মাস, এন্ড 2019 এ গিয়ে আবার একটু ক্ল্যারিফিকেশন দিয়েছে যে ডোমেস্টিক আরবিট্রেশনের ব্যাপারে 12 মাস আর ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশনের ব্যাপারে অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার যে 12 মাসের মধ্যে চেষ্টা করতে হবে করার, কিন্তু ম্যান্ডেটরি করে দিয়েছে ফর ডোমেস্টিক আরবিট্রেশন। সো ওয়াই ক্যান উই ডু সামথিং লাইক দ্যাট? আমরা যদি বলে দিই আরবিট্রেশন অ্যাক্টের মধ্যে 12 মাসের মধ্যে বা 16 মাসের মধ্যে আপনাদের শেষ করতে হবে আরবিট্রেশন, নো ম্যাটার হোয়াট, ফ্রম দ্য
time the arbitration commenced till the award is given, it has to be within 12 months. কিন্তু সেটা বলে না। সো এই জন্য এটা সুবিধা অনেকে নিয়ে যাচ্ছে। আরেকটা প্রবলেম বলি, ভেগ গ্রাউন্ডসগুলো যে দিচ্ছে চ্যালেঞ্জ করার, আপনি আরবিট্রেশন অ্যাওয়ার্ড যেখানে দোনো পক্ষ মিলে আরবিট্রেটরস চুজ করলো, তারপরে আরবিট্রেশন হলো, অ্যাওয়ার্ড হলো, অল ওয়েল অ্যান্ড গুড। তারপরে আপনি একটা ভেগ গ্রাউন্ড লাইক পাবলিক পলিসি, এগেনস্ট পাবলিক পলিসি, এটার আন্ডারে আপনি সব ডিসপিউট আপনি ঢুকিয়ে পুরো ম্যাটারটাকে আবার রিহিয়ারিং করলেন, এটা কি হলো? তাহলে আরবিট্রেশনের পয়েন্টটা কি ছিল? কোথায় গিয়ে আপনি রিহিয়ারিং করছেন? আপনি তো করছেন গিয়ে ডিস্ট্রিক্ট কোর্টেই, ডোমেস্টিক আরবিট্রেশন ব্যাপার। তাহলে আমি স্টার্টই করতাম ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, আমার আরবিট্রেশন দরকারটা কি ছিল? এক্স্যাক্টলি, আরবিট্রেশন দরকার ছিল 6 মাস 1 বছর 2 বছর 3 বছর এডিআর হয়ে গেছে অ্যাডিশনাল rather than alternative. Exactly, on top of the court procedure হয়ে গেল তাহলে। সো আমার তাহলে কি দাঁড়াচ্ছে যে আপনি গিয়ে এডিআর এ আসলেন, মানে আরবিট্রেশনে আসলেন, আরবিট্রেশন করলেন, অ্যাওয়ার্ড পেলেন, অল ওয়েল গুড, তারপর ব্যাক টু ডিস্ট্রিক্ট কোর্ট, পুরো জিনিসটা আবার শুনবেন। এটাতে আমার পার্সোনাল এক্সাম্পল দেওয়ার দুঃখের কাহিনী বলতে পারি যে আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছি ফ্রম আরবিট্রেশন অ্যাওয়ার্ড, প্রপারলি 1-1.5 বছরের মধ্যে সুন্দর একটা অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে, 6 কোটি টাকা দিয়েছে আমার ক্লায়েন্টকে অ্যাওয়ার্ডে, যে ডিসপিউটের মধ্যে আরবিট্রেশন ট্রাইব্যুনাল ডিসাইড করেছে 6 কোটি আমার ক্লায়েন্ট পাবে। ডিস্ট্রিক্ট জাজের কোর্টে লাস্ট 8 বছর ধরে চলছে। ওয়াও, 5-7জন ডিস্ট্রিক্ট জাজ সাহেব চেঞ্জ হয়ে গেছেন, সেটা চলছে এখনো ডিস্ট্রিক্ট। উনি ডিসপোজ অফও করেন না, একটা পয়েন্টে গিয়ে আমাদের সাবমিশন দিতে হয়েছে যে মাই লর্ড, মানে ইওর অনার, আপনি এটা আমাকে হারালেও দিয়ে দেন, অর্ডারটা দিয়ে দেন, লেট ইট মুভ ফরওয়ার্ড। এরকম অবস্থা হয়ে গেছে, বিকজ উই আর বিকামিং ডেসপারেট। কারণ 7-8 বছর ধরে ডিস্ট্রিক্ট জাজের ওখানে, তারপরে যাবে হাইকোর্টে, মানে আমি যদি হারি আমি হাইকোর্টে যাব, আদার সাইড হলে সে হাইকোর্টে অ্যাপিল হয়ে যাবে, দেন অ্যাপেলেট ডিভিশন, আর অ্যাপেলেট ডিভিশনের পরেও তো এখন আবার রিভিউতে যে সব তো বুঝতে পারেন আরো 15-20 বছর। সো তারপরে আরেকটা দেখেন যে এই যে গ্রাউন্ডসগুলোকে চ্যালেঞ্জ করার, সেগুলোকে আমাদের কোর্ট যদি খুব লুজলি ইন্টারপ্রেট করা শুরু করছেন, অ্যান্ড সেটার কারণ হলো গিয়ে আরবিট্রেশন একটা স্কোপ দিয়ে দিয়েছে। পাবলিক পলিসি যদি বলে, এটাকে আপনি কিভাবে আর রেস্ট্রিকটিভ ইন্টারপ্রিটেশন দিবেন কিভাবে? ইটস আ ওপেন ম্যাটার, ইটস আন ওপেন ম্যাটার যে পাবলিক পলিসি, এনিথিং ক্যান বি এগেইনস্ট পাবলিক পলিসি। তারপরে আপনি দেখেন যে রিহিয়ারিং এ যে পয়েন্টটা আমি বললাম, যে চ্যালেঞ্জিং অ্যান আরবিট্রেশন অ্যাওয়ার্ড শুড নট মিন রিহিয়ারিং অফ দ্য এন্টায়ার ম্যাটার, ইট শুড মিন উই স্পেসিফিক গ্রাউন্ডসের আন্ডারে আমরা কোর্টকে স্যাটিসফাই করা যায় না কিনা। বাট আপনি যদি পুরা ম্যাটারটা আবার শোনেন, তাহলে আরবিট্রেশনের তো কোনো পয়েন্টই ছিল না। তারপরে কোনো ধরনের ম্যান্ডেটরি সিকিউরিটি দিতে হয় না আপনার টু চ্যালেঞ্জ অ্যান আরবিট্রেশন অ্যাওয়ার্ড। কোর্টের ডিসক্রিপশন আছে টু আস্ক ফর ইট, বাট ম্যান্ডেটরি না। সো আমি মানে টু পুট ইট পোলাইটলি, ইটস আ জোক। Arbitration in Bangladesh right now as it stands, it's a complete joke. And এই ইস্যুগুলোতে অ্যামেন্ডমেন্টস আর নেসেসারি। নেসেসারি, আর আমি বলছি মানে লং ওয়েটিং। আমি বলবো যে আপনি দেখেন যে কি করা যেতে পারে অ্যামেন্ডমেন্টসের ব্যাপারে, কি করা যেতে পারে, আপনি টাইম বাউন্ড করে দেন, লাইক ইন্ডিয়া ডেড ডোমেস্টিক আরবিট্রেশনের ব্যাপারে অ্যাটলিস্ট আপনি টাইম বাউন্ড করে দেন, 12 মাস 16 মাস হোয়াট এভার ইউ থিঙ্ক, অ্যাটলিস্ট একটা কোনো টাইম মেনশন করে দেন যে এত দিনের মধ্যে আপনার আরবিট্রেশনটা শেষ করতে হবে। আপনি খালি আরবিট্রেশনটা কেন টাইম বাউন্ড করবেন? আপনি ডিস্ট্রিক্ট জাজ সাহেবের সামনে যে যখন চ্যালেঞ্জ প্রসিজারটা যাচ্ছে, সেটিং অ্যাসাইড অ্যান আরবিট্রাল অ্যাওয়ার্ড, সেটাকেও টাইম বাউন্ড করে দেন 120 ডেজ বা 60 ডেজের মধ্যে ডিসপোজ অফ করতে হবে। সো এইভাবে যদি করেন তাহলে তো ইমপ্রুভ করবে। তারপরে আপনি আরও দেখেন যে গ্রাউন্ডস যেগুলো দিয়েছে এটাকে রেস্ট্রিক্ট করে দেন। আপনি আতিফ জানবেন যে আমাদের অ্যাপেলেট ডিভিশনে যখন রিভিউ হয়, হোয়াট ইজ দ্য গ্রাউন্ড? এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড। ওয়াই নট মেক সামথিং লাইক দ্যাট? যে গ্লেয়ারিং কোনো মিস্টেক যদি না থাকে অ্যাওয়ার্ডে, দ্য কোর্টস উইল নট ইন্টারভিন, কোর্টস উইল নট ইন্টারফেয়ার উইথ অ্যান আরবিট্রেশন অ্যাওয়ার্ড। সো রিস্ট্রিক্ট করতে হবে তো গ্রাউন্ডসগুলোকে। তারপরে আপনি দেখেন যে ডিস্ট্রিক্ট জাজের কাছে আমাদের যেতে হচ্ছে ডোমেস্টিক আরবিট্রেশনের ব্যাপারে, কেন? ওয়াই নট ডিরেক্টলি টু দ্য হাইকোর্ট? অ্যাটলিস্ট একটা স্টেপ তো কমিয়ে দেন। নতুবা তো আপনি অ্যাড করে দিচ্ছেন, অ্যাজ আই সেড, আরবিট্রেশনের পরে ডিস্ট্রিক্ট কোর্ট, ওয়াই নট আরবিট্রেশনের পরে অ্যাটলিস্ট টু দ্য হাইকোর্ট? অ্যাকচুয়ালি অ্যাডিশনাল ডিসপিউট অ্যাডিশনাল হয়ে যাচ্ছে। এন্ড আমি এটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আমি তাও বলবো, আরবিট্রেশন অ্যাক্ট 2001 আমাদের দেশের সালিসি আইন যেটা 2001, অ্যাজ ইট স্ট্যান্ডস টুডে ইজ আ কমপ্লিট জোক। ইটস আ জোক। এথিক্যালি আমি যদি অ্যাজ আ লয়ার আই ক্যানট অ্যাডভাইজ মাই ক্লায়েন্ট রাইট নাও টু ইনসার্ট অ্যান আরবিট্রেশন ক্লজ ইন দেয়ার কন্ট্রাক্ট, বিকজ আমি জানি ইন দ্য লং রান ইট উইল ড্যামেজ দেম, এটা আরো ক্ষতি হবে তাদের, দে উইল সাফার কমপ্লিটলি। মানে এইভাবে তো আমি এথিক্যালি তো বলতে পারি না আমার ক্লায়েন্টকে যে আরবিট্রেশন ক্লজ দেন, তার চেয়ে কোর্টেই যান ভাই, এখানে গেলে তো আপনার আরো করতে হবে। সো আই থিঙ্ক দ্য লেজিসলেচার needs to take notice right now and immediately take steps in amending and bringing about significant amendments to this act. Perfect. So দারুণ একটা বিষয় আলাপ হলো। এটা সত্যি কথা বলতে কি এই জিনিসটা নিয়ে
সব কন্ট্রাক্টে এখন মোরলেস দেখা যায় আরবিট্রেশন ক্লজ। হ্যাঁ, কারণ আমাদের দেশে তো কপি পেস্টের যুগ, তো বাইরের কন্ট্রাক্ট গুলোতে লেখা থাকে আরবিট্রেশন, তো আমরাও ওটা ইনকর্পোরেট করে আনতে এখন আমরা চলে আসছি, যেহেতু আমাদের দেশেও আইন আসছে, কিন্তু এটার নিয়ে ভোগান্তি বাড়ছে, অনেক বেশি ভোগান্তি বাড়ছে। যতদিন পর্যন্ত এই অ্যামেন্ডমেন্টস গুলো না করা হবে ভোগান্তি আরো বাড়বে। কিছুদিন পরে মানুষ কমপ্লিটলি ইগনোর করবে আরবিট্রেশন, কারণ এটা দিয়ে কোনো লাভ হচ্ছে না, ইনফ্যাক্ট ক্ষতি হচ্ছে। কন্ট্রাক্টে স্পেসিফিক্যালি বলে দিবে যে নো আরবিট্রেশন, এটাই আসবে, এই দিন দেখাই বাকি আছে যদি অ্যামেন্ডমেন্টস গুলো না। আমি যে বললাম এটা আমাদের জন্য অ্যাজ লয়ার্স আমাদের জন্য কিন্তু ভালো। আপনি যদি আরবিট্রেশনস হয় আমাদের ইনকাম বাড়ছে, ইনফ্যাক্ট কিন্তু আমি এথিক্যালি তো আমার ক্লায়েন্টসকে অ্যাডভাইস করতে পারি না, এটা একটা তো মোরাল ডিউটিস আছে। অ্যাবসলিউটলি এথিক্যালি আই এম বাউন্ড টু গিভ देम দ্য রাইট অ্যাডভাইস, যে তারা ইন দ্য লং রান অ্যাজ ইউ রাইটলি পয়েন্টেড আউট ওরা সাফার করবে তো আরবিট্রেশন ক্লজ দিয়ে। আমাদের সময় প্রায় শেষ, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। দর্শক, আমাদের প্রোগ্রামটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। আর শাহসিমেন প্রেজেন্স আমার আইন আমার অধিকার প্রতি শনিবার প্রচার করা হয়। তো আনটিল নেক্সট টাইম, আল্লাহ হাফেজ।